ঢাকায় কি সত্যি ঢুকেছেন ভারতের আলোচিত বিচ্ছিন্নতাবাদী নেতা পরেশ বড়ুয়া? এই প্রশ্নটি এখন শুধু গুঞ্জন নয়, বরং ভারত বাংলাদেশ সম্পর্কের ভেতরে জমে ওঠা এক গভীর অস্বস্তির প্রতীক হয়ে উঠেছে। হাসনাত আবদুল্লাহর 15ই ডিসেম্বরের প্রকাশ্য হুঙ্কারের পর থেকেই দিল্লি যে বিষয়টিকে আর হালকাভাবে নিচ্ছে না, তার স্পষ্ট ইঙ্গিত মিলছে ভারতীয় রাজনীতি, প্রশাসন এবং গণমাধ্যমের প্রতিটি স্তরে। দেশটির ক্ষমতার করিডোর থেকে শুরু করে সাধারণ চায়ের দোকান পর্যন্ত আলোচনার কেন্দ্র এখন তিনটি শব্দ: হাদি, হাসনাত আবদুল্লাহ এবং সেভেন সিস্টার্স। এই উত্তপ্ত আবহের মধ্যেই ভারতীয় গণমাধ্যমে বিস্ফোরক দাবি ওঠে, আসাম ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়া নাকি ইতোমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছেন। অভিযোগের গুরুত্ব বুঝতে হলে আগে পরেশ বড়ুয়াকে বোঝা জরুরি। 1957 সালে আসামের ডিব্রুগড় জেলায় জন্ম নেয়া এই নেতা উলফার ভাইস চেয়ারম্যান ও সামরিক কৌশলবিদ। ভারতের সঙ্গে শান্তি আলোচনার ঘোর বিরোধী এই ব্যক্তি দীর্ঘদিন ধরেই সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আসামের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা বলে আসছেন। তার বিশ্বাস, একদিন ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য সেভেন সিস্টার্স ভারত থেকে বিচ্ছিন্ন হবেই। এই লক্ষ্যেই তিনি আজও পলাতক জীবনযাপন করছেন এবং ভারতের নিরাপত্তা সংস্থার কাছে তিনি এক আতঙ্কের নাম। হাসনাত আবদুল্লাহ যখন প্রকাশ্যে ঘোষণা দেন যে ভারত যদি বাংলাদেশের স্বার্থে আঘাত হানে কিংবা আওয়ামী লীগের অভিযুক্তদের ফেরত না দেয়, তবে বাংলাদেশ ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর জন্য জায়গা করে দিতে পারে, ঠিক তখনই পরিস্থিতি নতুন মোড় নেয়। ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে। আনন্দবাজার পত্রিকা এই সময় সহ একাধিক প্রভাবশালী সংবাদ মাধ্যম দাবি করে, ভারতীয় গোয়েন্দা সূত্রে বরাতে তারা জানতে পেরেছে যে পরেশ বড়ুয়াকে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সহায়তা করেছে। শুরুতে তাকে চট্টগ্রামের জিসি মোড় এলাকার একটি হোটেলে রাখা হয়, পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার বনানীর একটি সেফ হাউসে স্থানান্তর করা হয়। এই খবর প্রকাশের পর দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। ভারতের আশঙ্কা কেবল একজন বিদ্রোহী নেতার অবস্থান নিয়েই নয়, বরং সেই নেতাকে ঘিরে যে নেটওয়ার্ক সক্রিয় হতে পারে তা নিয়েই। ভারতীয় গোয়েন্দাদের দাবি, বাংলাদেশে অবস্থানকালে পরেশ বড়ুয়া কয়েকজন ভারত বিরোধী ও জামায়াতপন্থী সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় আসা নামগুলোর মধ্যে রয়েছেন গোলাম আজমের পুত্র আব্দুলাহিল আমান আজমি এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী। রেজ্জাকুল হায়দার ছিলেন আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি, যিনি ইউনূস সরকার ক্ষমতায় আসার পর খালাস পেয়েছেন। ভারতীয় গোয়েন্দাদের মতে তিনি সম্প্রতি চীন সফর করে বাংলাদেশে অস্ত্র সরবরাহের নতুন রুট তৈরি করার চেষ্টা করছেন। এই প্রেক্ষাপটে পরেশ বড়ুয়ার সঙ্গে তার কথিত বৈঠক উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। তবে এই পুরো দাবির বিপরীতে শক্ত পাল্টা বক্তব্য এসেছে। পরেশ বড়ুয়ার এক সময়ের ঘনিষ্ঠ সহচর এবং বর্তমানে আত্মসমর্পণকারী উলফা নেতা অনুপ চেটিয়া ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে, বাংলাদেশে গেলে পরেশ বড়ুয়ার বিরুদ্ধে থাকা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঝুঁকি রয়েছে, যা তিনি কখনোই নেবেন না। অনুপ চেটিয়া দাবি করেন, পরেশ বড়ুয়ার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং পরেশ ঢাকায় গেলে তিনি অবশ্যই তা জানতেন। তার ভাষায়, এটি ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সাজানো গল্পও হতে পারে। এরপরও ভারতের উদ্বেগ কমছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার ভাষায়, পরেশ বড়ুয়া কেবল উলফার নেতা নন, বরং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করেন। তাকে বাংলাদেশে আনার অর্থ হল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বিচ্ছিন্ন করে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার যে পুরনো হুমকি, তা বাস্তবায়নের চেষ্টা নতুন করে শুরু হওয়া। ভারতের গোয়েন্দা মহলের ধারণা, এই পুরো খেলায় পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের একটি ভারত বিদ্বেষী গোষ্ঠী একজোট হয়ে কাজ করছে। যদিও সরকারের আরেকটি অংশ মনে করছে, বর্তমান বাস্তবতায় উত্তর পূর্ব ভারতে বিদ্রোহী শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং পরেশ বড়ুয়াকে দিয়ে বড় কিছু ঘটানো সহজ হবে না। এই উত্তেজনার মধ্যেই সাংবাদিক জুলকারনাইন সায়েরের বিশ্লেষণ পরিস্থিতিকে আরো ভয়াবহ রূপ দেয়। তার মতে, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যে নীল নকশা, তা ইরাক বা সিরিয়ার চেয়েও দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে। তিনি দাবি করেন, একটি প্রভাবশালী পত্রিকার সম্পাদকের নেতৃত্বে বিকল্প বিপ্লবী সরকার গঠনের চেষ্টা চলছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ছাত্রনেতাদের দিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। পাড়ায় পাড়ায় নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনীর গঠনের নির্দেশ আসছে, যা সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর জন্য চ্যালেঞ্জ। সায়েরের অভিযোগ অনুযায়ী, দায়েশ ও হিজবুত তাহরিরের মতো আন্তর্জাতিক ও স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে এই তথাকথিত বিকল্প ক্ষমতা কেন্দ্রের কৌশলগত বোঝাপড়া তৈরি হয়েছে। এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তরগুলোতেও তাদের অনুসারীরা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সবকিছু মিলিয়ে ভারতীয় গণমাধ্যমের নিরাপত্তা বিশ্লেষণ এবং সায়েরের রাজনৈতিক পর্যবেক্ষণ এক জায়গায় এসে মিলছে। বাংলাদেশ বর্তমানে এক গভীর অস্তিত্ব সংকটের মুখে। একদিকে অভ্যন্তরীণভাবে রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা, অন্যদিকে প্রতিবেশী শক্তিশালী রাষ্ট্র ভারতের সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা।
প্রশ্ন উঠছে, ভারত যদি বাংলাদেশের এই দুর্বলতা স্পষ্টভাবে টের পায়, তবে কি তারা পাকিস্তান বা মিয়ানমারের মতো নজির দেখিয়ে সার্জিক্যাল স্ট্রাইক কিংবা সীমিত সামরিক অভিযানের পথ বেছে নিতে পারে? বিশেষ করে যদি বিপ্লবী সরকার বা উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠনের যোগসূত্র ভারতের কাছে পরিষ্কার হয়ে যায়, তবে দিল্লি আন্তর্জাতিক জনমতকেও নিজেদের পক্ষে নিতে সক্ষম হবে এবং বাংলাদেশের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়াতে দ্বিধা করবে না। এই দ্বিমুখী চাপে বাংলাদেশের সার্বভৌমত্ব যে বড় ধরনের ঝুঁকির মুখে, তা অস্বীকার করার আর কোনো সুযোগ নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বার্থেই সবচেয়ে জরুরি বিষয় হলো জাতীয় ঐক্য, সংযম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শক্ত অবস্থান। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, উগ্রতা কখনোই শান্তি বা নিরাপত্তা বয়ে আনে না, বরং একটি রাষ্ট্রকে আরো গভীর খাদে ঠেলে দেয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।